আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ সব আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করবেন। এর আগে গত ২১ আগস্ট এই মামলায় আপিলের শুনানি শেষ হলে রায়ের জন্য আজকের তারিখ ধার্য করা হয়। চলতি বছরের ১২ জানুয়ারি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। ওই রায় বলা হয়েছিল যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। ২০১৮ সালের ১০ই অক্টোবর এই মামলায় লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং তারেক রহমান, হারিস চৌধুরী সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় ঘোষণার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের যে আপিল বেঞ্চ আজকে রায় ঘোষণার জন্য দিন ধার্য রেখেছে, এখনও কিন্তু আসলে তারা এজলাসে বসেননি। যেটা হয় যে রায়ের দিনই এসে তারা যারা সব বিচারপতিরা বসে একটা সিদ্ধান্ত নেন, তারপরে কিন্তু রায় ঘোষণা বলেন বা আদেশ বলেন সেটা দেয়া হয়। তো সেই কাজটি হয়তো এখন করছেন। ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এসে রায়টি ঘোষণা করবেন। সেক্ষেত্রে হাইকোর্টের রায়টি কি বহাল রাখবে নাকি কোনো পর্যবেক্ষণ দিয়ে কোনো পরিমার্জন করবেন কিনা সেটা রায়ে কিন্তু আমরা বুঝতে পারবো। এই হাইকোর্টের রায়ে কিন্তু তারেক রহমান এবং বাবর সহ সকল আসামিকে খালাস দেওয়া হয়েছিল। হাইকোর্টে এবং আপিল বিভাগে আসামি পক্ষের আইনজীবীরা যে জিনিসগুলি বারবার বলেছিলেন যে এই মামলায় আসামিদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল। প্রথম দিকে কিন্তু তারেক রহমান এই মামলার আসামি ছিলেন না। দ্বিতীয় দফায় এই মামলার তদন্ত করে তখন সিআইডির যে প্রধান ছিলেন আব্দুল কাহার আকন্দ, যিনি পরবর্তীতে আওয়ামী লীগের নমিনেশন পেয়ে নৌকা প্রতীকে কিন্তু নির্বাচনও করেছিলেন, এবং তারা বলছেন যে আব্দুল কাহার আকন্দ সেই তদন্ত প্রতিবেদন ভিন্ন খাতে প্রবাহিত করেই এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই মামলায় জড়িয়েছেন এবং হাইকোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছেন আসামিরা, এবং আপিল বিভাগ থেকেও ন্যায় বিচার পাবেন সেই প্রত্যাশা তারা করছেন। এবং আজকে আমরা দেখেছি যে আপিল বিভাগে আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল। আজকে জানেন যে হাইকোর্টের এই রায়টির বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করেছে এবং সেই আপিলের পরেই আজকে শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য আছে। দর্শক, জানছিলাম ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায়ের খবর। হাসপাতালে ভর্তি রোগীরা ঠিকমতো ওষুধ পান না, অথচ মেডিসিন স্টোরে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার ওষুধ। সম্প্রতি সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন স্টোর থেকে ২,৪০,০০,০০০ টাকার মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধারের পর আলোচনায় এসেছে বিষয়টি। তবে কোথা থেকে বিপুল পরিমাণ এসব ওষুধ হাসপাতালে আসলো কিছুই জানে না কর্তৃপক্ষ। ঘটনার অনুসন্ধান করতে গঠন করা হয়েছে ৩ সদস্যের একটি কমিটি। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। দীর্ঘদিন ধরে ডাক্তার, নার্স সংকট সহ নানা জটিলতায় চিকিৎসা সেবা বঞ্চিত জেলার বাসিন্দারা। এরপরও কোনো মতে চলছে হাসপাতালের কার্যক্রম। তবে অভিযোগ আছে, হাসপাতালে কোনো মতে ডাক্তার দেখাতে পারলেও রোগীরা পান না কোনো ঔষধ। সরকারি হাসপাতাল আইসি, কিন্তু ওষুধ তো আমরা বাড়ি থেকে বেশিরভাগ কিনে আনি। তারা কিছু দিয়ে সারি ওষুধ বাইরে থেকে কিনে আনার জন্য পাঠাই দেয়। এরই মধ্যে সুনামগঞ্জের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে হাসপাতালের স্টোররুম থেকে প্রায় ২.৫ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ঔষধ উদ্ধার, যা রীতিমতো হাওড় অঞ্চলের মানুষের সাথে উপহাসের শামিল। এই বিপুল ঔষধ নষ্টের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। গ্রামের একজন মানুষে এক পাতা ঔষধ পাইতাছুন না, আর এখানে ২,৪০,০০,০০০ টাকার ঔষধ নষ্ট হইয়া যায়। যারাই যখন আসেন তারা তাদের পরিবর্তন ঘটান, কিন্তু সদর হাসপাতালের এবং অসহায় মানুষের কোনো ধরনের পরিবর্তন হয় না। তবে মেয়াদোত্তীর্ণ ঔষধের বিষয়ে কিছুই জানেন না হাসপাতালের বর্তমান ও সাবেক স্টোর কিপাররা। না এই সময় তো মনে করিল এটা মেয়াদ উত্তীর্ণ ওই সময় আসিল না। হ্যাঁ, এই সময় তো ওষুধের মেয়াদ উত্তীর্ণ আসিল না, এটা আমরা ইনভেন্টরি করছি। আর আমি তো এই বিষয়ে কিছু বলতে পারি না, কারণ আমি তো দায়িত্বপ্রাপ্ত স্টোর কিপার না।
আমি দায়িত্ব এখনো পাইনি। এ বিষয়ে একইভাবে নিজের অজ্ঞতার কথা জানিয়েছে হাসপাতালটির আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম। মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই বিষয়ে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি বসার পরে বলতে পারবেন যে আসলে এই ঘটনাটা কি। এর আগে আসলে আমরা এখন দেখি নাই, দেখলে বলতে পারবো। স্যার তো কমিটি করেন দিছে আমাদেরকে, এখন আমরা বসবো সবাই। এদিকে হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের বাকি আর মাত্র 7 দিন। সপ্তম দিনের মতো চলছে নির্বাচনী প্রচারণা। চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিলবোর্ডে পোস্টার সাঁটানো, পোস্টার নষ্ট করা সহ নানা অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেছেন, অভিযোগগুলোর বিষয়ে কমিশন সচেতন, শিগগিরই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। এদিকে ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হচ্ছে আজ থেকে। ক্রিকেট খেলোয়াড়দের সংগঠন কোয়াব নির্বাচন আজ বিকেল 3টায় শুরু হবে ভোট গ্রহণ। আগের 14 বছর ভোট হলেও বদলায়নি মুখ, দায়িত্ব পালন করেছে একই কমিটি। তবে এবার বদল আসছে নিশ্চিতভাবেই। সভাপতি পদে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন লড়বেন। তবে এবার কোয়াব নির্বাচনে সাধারণ সম্পাদক পদ আর থাকছে না। সিনিয়র সহসভাপতি এবং কার্যনির্বাহী সদস্য সহ 9 পদ নিয়ে কমিটি গঠন হবে। তবে এদিন ভোট হবে মূলত সভাপতি পদে, কেননা এরই মাঝে বাকি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোয়াবের বার্ষিক সাধারণ সভার পর ভোট গ্রহণ হবে বিসিবির একাডেমি ভবনের সামনে। এরই মধ্যে অস্থায়ী প্যান্ডেলের মাধ্যমে সভাস্থল তৈরি করা হয়েছে। মোট ভোটাধিকার প্রয়োগ করবেন 215 জন। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় সিলেটের জেলা স্টেডিয়াম মাঠে জমে থাকে কাদা। ইনডোর অনুশীলনের পর্যাপ্ত জায়গাও পান না খেলোয়াড়রা। সম্প্রতি সিলেট জেলা স্টেডিয়াম দেখতে গিয়ে এমন দৃশ্যই দেখলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। সিলেট জেলা স্টেডিয়াম এখন যেন এক পরিত্যক্ত এলাকা। প্রায় 1 বছর ধরে স্টেডিয়াম ভবনে ক্যাম্প করে আছে সেনাবাহিনী। অযত্নে স্টেডিয়ামটির ড্রেসিং রুম বিধ্বস্ত প্রায়। ইনডোর অনুশীলনের সুবিধাও পান না খেলোয়াড়রা। পুরো বর্ষা মৌসুমে মাঠে জমে থাকে কাদা আর পানি। অনুশীলনের সুবিধা না পেয়ে তাই ক্ষোভ জানালেন স্থানীয় খেলোয়াড় ও সংশ্লিষ্টরা। খেলা ইমপ্রুভ করার মতো আমাদের উপযোগী মাঠ না ভাই। এটা মাঠের অবস্থা খুবই খারাপ, বেহাল দশা। আমরা যদি বৃষ্টি হয় তাহলে আমরা ইনডোর থাকা দরকার, কিন্তু আমাদের ফেসিলিটিসের জন্য আমরা কোনো ইনডোর পাই নাই। আমাদের দাবি দেওয়ার মধ্যে মেইনলি আমাদের এই যে মাঠটা, মেইন যে গ্রাউন্ড যদি ঠিক না হয় তাহলে খেলাধুলা তো এগুলো করতে হবে না। এটা একটা বড় দাবি। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে এসে জেলার সবচেয়ে বড় স্টেডিয়ামটির এমন দুরবস্থার চিত্র দেখেন বিসিবি প্রেসিডেন্ট। জানান, খেলোয়াড় ও মাঠের সংকট নিরসনে কাজ করবেন তিনি। সো যেই প্রস্তাব এবং যেই আমরা মাঠের কারেন্ট সিচুয়েশনটা দেখলাম, এখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মাঠটাকে খেলার উপযোগী, প্র্যাকটিসের উপযোগী এবং ইনডোরে যে বিশাল কার্যক্রম দেখলাম, সবগুলো পর্যায়ক্রমে আমরা প্রায়োরিটি নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে সিলেট জেলা স্টেডিয়াম পুরোপুরি খেলা ও খেলোয়াড়দের জন্য বরাদ্দ হোক, এমন প্রত্যাশা খেলাপ্রিয় সিলেটবাসীর। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।